শিয়ামুল, সিদ্দিক কোথায়? সিদ্দিক, সিদ্দিক আসে নাই, সিদ্দিককে ডাইকা নিয়ে আসো। ম্যানস আর ডগস, মানুষ কখন মানে ছেলেরা কখনো লয়াল হয় না। এই নতুন সরকার আসাতে আর কার উপকার হয়েছে জানি না, আমার হয়েছে। পরীর সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? দুর্দান্ত, ভয়ঙ্কর রকম ভালো। নতুন 8টা দিবস ব্লক হয়েছে। 8টা আমারটা দিবস? যে ইন হয়েছে বুঝতে পারতেছে। আপনি পর্যন্ত 8ই অক্টোবরটা জানেন। সত্যই সাকিব খান ছাড়া কারো সিনেমা বেল নাই। আপনার সাইজ জানতাম তো আপনাকে গিফট করতাম। সাইজ জানি না, যাওয়ার সময় এসএমএস করে দিন সাইজটা, আমি তাহলে জেনে নিলাম, পাঠিয়ে দিলাম। আজকে মানে কথার পরে 20 দিনের নতুন সংসার টিকবে? ওয়েলকাম টু দীপ্ত প্লেস টক রুম। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের সাথে দীপ্ত প্লেস টক রুমে বরাবরই খুব আলোচিত কেউ একজন থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যিনি এসেছেন তিনি ভীষণ মজার একজন মানুষ। তিনি শুধুই একজন অভিনেতা নন, বরং নিজেকে নির্মাতা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রচুর সাহসী কন্টেন্ট ক্রিয়েশন, প্রচুর নাটক নির্মাণ এবং তার আলোচিত থাকার একটা অভ্যেস রয়েছে। সবকিছু নিয়ে যার সাথে আলাপ হবে আজকে, আমাদের এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের কাজের সীমাবদ্ধতা, নতুন কি কি কন্টেন্ট আসছে তার কাছ থেকে, এবং নতুন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে এই মিডিয়া, সবকিছু নিয়েই আসলে আলাপ হবে আজকের দিনে। চলুন ওয়েলকাম করিয়ে নিই শহীদুল নবীকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপনাকে দেখেই ভালো লাগছে, ভীষণ কালারফুল একটা কাপড় পরে আছেন। আই উইশ আই নো, তাহলে আমি একটু ম্যাচিং করে আসতাম। আই ওয়ান্ট টু নো যে এটা আসলে কিনেছেন না গিফট পেয়েছেন। যদি আপনার সাইজ জানতাম তাহলে আপনাকে গিফট করতাম। সাইজ জানি না, যাওয়ার সময় এসএমএস করে দিন সাইজটা, আমি তাহলে জেনে নিলাম, পাঠিয়ে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে যে বিশেষ মানুষের দেয়া গিফট, যিনি এক্স ছিলেন এখন প্রেজেন্ট হয়েছেন। গত 8 অক্টোবর আপনার বিয়ের খবর, এবং 2 বছর পরে আপনি বিয়ের খবর সামনে আনলেন। তো সেই বিষয়টা একটু কংগ্রেচুলেশনস তো জানাতেই চাই। এটা ছাড়া এই যে 2 বছরের জার্নি, আসলে বিবাহিত জীবন কেমন যাচ্ছে এটাও শুনি। নতুন 8টা দিবস ব্লক হয়েছে। 8টা আমারটা দিবস? যে ইন হয়েছে বুঝতে পারতেছে। আপনি পর্যন্ত 8ই অক্টোবরটা জানেন। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে যে পালায়েছিলাম, কারণ উনি আমার যিনি শ্বশুর ছিলেন, মানে আছেন আর কি এখন, উনি খুবই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তৎকালীন সময়কার আর কি। সো এই নতুন সরকার আসাতে আর কার উপকার হয়েছে জানি না, আমার হয়েছে। ওকে, আমরা সেই ডিটেইলসেই আসলে না গেলাম, কিন্তু এখন বিবাহিত জীবন কেমন যাচ্ছে, কেমন লাগে? 20 দিনের ব্র্যান্ড নিউ জামাই বসে আছে আপনার সামনে। সো এখন পর্যন্ত সেই মানে আমার স্মেলিংটাও যায় নাই, যার কাছ থেকে উঠে এসে আপনার কাছে শো করছি তারটাও যায় নাই। সো ইটস ক্রস স্মেল চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ, ইজ গুড, এভাবেই থাকতে চাই। কিন্তু ধরেন আমাদের মানে ম্যানস আর ডগস, মানুষ কখন মানে ছেলেরা কখনো লয়াল হয় না। সো আলহামদুলিল্লাহ এখন 20 দিনের জন্য লয়াল আছি। 20 বছরে লয়াল থাকতে পারবো কিনা দেখি কি হয় আর কি। বিয়ের আগে কি লয়াল ছিলেন না? না হলে তো ওনাকে বিয়ে করতে পারতাম না। 2 বছর তাকে বিয়ে করে আটকে রাখছিল, বুঝতে পারতেছেন কিভাবে লয়াল ছিলাম। যতক্ষণ পর্যন্ত আপনি না জানতে পারবেন কিছু, ততক্ষণ আমি লয়াল। ওকে, তাহলে না জানা পর্যন্ত আপনি লয়াল, ব্যাপারটা হ্যাঁ অবশ্যই। মানে যখন আপনার অপরাধ প্রমাণিত না, সেটা তো আসলে কি বলে, আপনাকে এই আইনও তো আপনাকে ধরতে পারতেছে না। আপনার অপরাধ প্রমাণিত হলে আপনি অপরাধী। তো যতক্ষণ পর্যন্ত আমি অপরাধী না, আমার আমার মানে অপরাধ প্রমাণিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি তো আসলে একদমই কচি। আজকে মানে কথার পরে 20 দিনের নতুন সংসার টিকবে? ও জানে আসলে যে আমি দুধের শিশু না, আমি দুধের মাছি না, ঠিক আছে। আই এম লাইক টু, মানে সে আমাকে চেনে, জানে। সো ওই মিলটা আসলে এখানেই হয়েছে। জীবনের কারো না কারো কোনো সময় সিনেম্যাটিক একটা মুহূর্ত থাকে। আপনার জীবনের সিনেম্যাটিক মুহূর্ত কোনটা? আমার লাইফে সিনেমাটিক মুহূর্ত ঠাডা পড়ছিল। আমি একটা গার্লফ্রেন্ডকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম যে প্রেম করবো আর কি। তখন আমি মাত্র হয়তো কলেজ পাস করে ইউনিভার্সিটিতে উঠছি আর কি। সো বৃষ্টিতে ভিজতেছি, বুঝছেন কিন্তু ব্যাপারটা। আমরা গেছি বোটানিক্যাল গার্ডেনে, কিছু বাঁশঝাড় আছে, ওইটা চিকনে অনেক কিছু ঘটে আর কি, চিপায় চাপায় যেটাকে বলে আর কি। So আমিও তাকে নিয়ে ভদ্রস্থভাবে চিপায় চাপায় গেছি, বৃষ্টিও নামছে, দুজন খুব কাছাকাছি ইন্টেন্স মুহূর্ত আসলে ঠাডা পড়ছে, আমি এটা দৌড় দিছি ভয়ে, ঠিক আছে। So গার্লফ্রেন্ডকে রেখে আমি ডিজে বাজলে বাপের নাম, এর মাথায় কি বলো না বলো পরেরটা বড় দেখা যাবে। অভিনেতা হিসেবে পরিণত হতে পেরেছেন? না, এইটাতে আসলে যারা ধরেন 50 বছর 60 বছর 100 বছর অভিনয় করবে, তারাও বলে মনে হয় স্কুলে জয়েন করলাম। আর আমি তো আসলে বেশি অভিনেতা না, আমি একজন নির্মাতা। অভিনেতাটা হয়েছে আমাকে ধরেন অনুরোধের আসলে গানের ডালি হয় না, তো আমাকে আসলে মানুষ কী করে যে বলে যে আমি অনুরোধের ঢেকে গেছি, আমি আসলে অনুরোধের সুগার মিল খেলে ফেলছিলাম আর কি। তো কচি ভাই আমার ধাক্কা দিয়ে এসা, আমাদের কচি খন্দকার, ওইখান থেকে মানে ধাক্কা দিয়ে এসে আসলে অভিনয় করানোর জন্য। ধরেন একজন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কারে খুঁজবে, আমার সাইজের একজন পাওয়া না, আমার ধাক্কাতে এই ক্যারেক্টারটা তোমার করতে হবে।
সো এই ধাক্কা দেওয়ার পরে এখন পর্যন্ত ধাক্কা ধাক্কা চলতেছে। অভিনয় অনেক বড় ব্যাপার, এটা আসলে আমি হইলেই হয়ে গেলাম, রূপ যৌবন থাকলেই আসলে একজন অভিনেতা হওয়া যায় না, বা ধরেন একজন অভিনেত্রী হওয়া যায় না। তো এই যে নির্মাতা হিসেবে নিজের পরিচয়টাই আপনি বেশি প্রেফার করেন আমি দেখছি, তো এই যে নির্মাতা হতে চান সেই ভাবনাটাই কোথা থেকে আসলো? আহ, সেটা আসছে আসলে পরিবার থেকে যে আমার ফ্যামিলিটা একটু কালচারাল মাইন্ডের আর কি। হ্যাঁ, যে ধরেন আমার বাবা, ধরেন আমি যেদিন প্রথম ম্যাট্রিক পাস করেছি তখন জেমসের কনসার্ট হয়তো সেরাটন বলরুম ছিল। সো এখানে 500, আমার মনে হচ্ছে 500 টাকায় কনসার্টের টিকিট পাওয়া যেতেছিল। সো আমার বাবা আসছেন, এসে আমাকে 500 টাকা দিয়ে বলছে তুমি যাও শো দেখে আসো। মানে আমি তখন জেমসের কনসার্ট দেখতে যাচ্ছি একা একটা ছেলে সেরাটনের হল বলরুমে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সেই পুশটা আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি। এবং ধরেন আমার ফ্যামিলিতে 16 ডিসেম্বর, পয়লা বৈশাখ আরামসে পালিত হইতো আর কি। মানে আব্বা আমাদেরকে নিয়ে পয়লা বৈশাখে যাইতেন, আমাদেরকে নিয়ে ধরেন এই আনন্দ শোভাযাত্রা আমরা দেখেছি। তো তখনকার ভিতর এক ধরনের শিল্পীগণ, আমি চাইতাম যে কখনো যদি পাশ করি আমি আসলে ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় ভর্তি হব। সেই সুযোগটা হয়নি, কিন্তু আমি গিয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে ভর্তি হচ্ছে স্ট্যামফোর্ডে, যে এটা না হোক এটা অ্যাটলিস্ট হওয়া যদি যায়। আচ্ছা, তো এদিকে এখন আপনি ওয়েব ফিল্মে দুটো বানিয়ে ফেলেছেন, আর নাটক তো প্রচুর চলছেই। তো সবকিছু মিলিয়ে আমরা যে পাফ ড্যাডি দেখেছি, পাফ ড্যাডিটা বেশ একটু বিতর্কিত। আমি একটু সেটা, পাফ ড্যাডি নামটাই বা কি, কে আবিষ্কার করলো এবং কোথা থেকে এই কন্টেন্টটা ক্রিয়েট হলো সেটা একটু শুনুন। এইটা পুরোপুরি মাস্টার হচ্ছে মঞ্জু ভাই, মানে আমাদের মুশফিক ভাই, উনি বঙ্গের যিনি এখন কন্টেন্টের হেড। তো মুশফিক ভাইয়ের কথা হচ্ছে যে আমরা কি জীবনে কি বলি, যে মুড়ি খাই, মুড়ি খা, ডট ডট মুড়ি খা, ডট ডটটা বসাই নেন, আমি আগে ডট ডট দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, যে মারা খাওয়ার পরে মুড়ি খাইতে হয় আর কি। আচ্ছা, সো আমাদের লাইফে আমরা সবাই প্রতিবার মারা খাচ্ছি, যার সাথে 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 মুড়িও খাচ্ছি। কোনো কারণে, ধরুন আপনি রিক্সা নিয়ে বের হইছেন, কোনো কারণে হয়তো ওয়ার্ক করছে না কোনো কাজ, এটা কিন্তু মারা খাওয়া, মানে মুড়ি খাই আমরা আর কি। ওই কনসেপ্ট থেকে পাফ ড্যাডি, পাফ মানে হচ্ছে মুড়ি খাওয়া, মুড়ি বাবা। সেই পাফ ড্যাডির পাফ হচ্ছে মুড়ি, এবং এইটা মুড়ি বাবা আর কি। আর বিতর্কিত বলতে হচ্ছে যে আমরা ধরেন আমরা কি করি, যে বাসায় বসে কিন্তু আমরা যখন ইন্ডিয়ান সিনেমা দেখি তখন দেখছি 2 পিস 3 পিস, ও মাই গড, ও কিন্তু খুব সুন্দর সুন্দর জিরো ফিগার, সেক্সি ফিগার। আর আমরা এখানে এসে মানে চেষ্টা করি যে একটু হেজাব পইরা ভালো ভালো জিনিস দেখা। আমি তো দেখাইতে চাইছিলাম, কিন্তু আসলে পারি নাই, কারণ আপনাদের মানে এরকম প্রশ্ন বা অনেক কিছু আরও আসতে পারে, তাই ভেবে করি নাই। কিন্তু আর্টিস্টিক ওয়েতে দেখাইতে হবে। আমাদের যে জিনিসগুলো ভালগার ছিল আপনার দেখলে তো আপনার ভালো লাগবে। হ্যাঁ, এখন আপনি জন্ডা করা ছিল এটা, আমরা 18+ বলেই বলতেছি যে এটা শুধুমাত্র মানে 18+ যারা তারা দেখতে পারবেন। আর এটা যেহেতু ফিল্ম হিসেবে আমরা ছাড়ি নাই, আমরা যেটা ওটিটিতে করছি, ওটিটি কিন্তু আপনি আগে থেকেই ফিল্টারাইজেশন করতে পারছেন, কোনটা 16, কোনটা 13, কোনটা জেনারেল। তো আপনি বুঝে শুনেই টাকা দিয়েই আপনি কন্টেন্টে ঢুকতেছেন। আপনি যেটা চান, আমি বিনোদন বিক্রি করতে আসছি ভাই, সো আমি বিনোদন বিক্রি করবো। সিনেমাতে তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু দেখানো যায় না, তো ওটিটিতে এখন আপনারা তারপর ওই যে আপনি বলছেন, আমি শুনছি যে এখনো চ্যালেঞ্জ আছে, যে আপনি চাচ্ছেন অনেক কিছু দেখাতে কিন্তু সীমাবদ্ধতা, এই চ্যালেঞ্জটার জায়গাটা আসলে আপনাদেরকে নির্মাতা হিসেবে আটকে দিচ্ছে কিনা? অবশ্যই আটকে দিচ্ছে, যার কারণে তো আসলে সেন্সরশিপ দূর হয়ে এখন সেন্সর সার্টিফিকেশন হয়েছে। সার্টিফিকেশন মানে কি, আপনি আগে থেকে বুঝে যাচ্ছেন কোন কন্টেন্ট আপনি দেখবেন, কোন কন্টেন্ট দেখবেন না। আপনার কাছে নেটফ্লিক্স আছে, আচ্ছা, আপনি নেটফ্লিক্সে দেখেন না, ওইখানে 18+, 18-। আর আমি যখন দেখতে বলতেছি তখন আপনি আমাকে বলতেছেন যে হ্যাঁ ও আচ্ছা, ছি গুলো দেখা যাবে না। ছি বলার পর আবার আপনি উকি দিয়ে দেখতেছেন, ও মাই গড, পরিমণির ছবি ওয়ারেভার, মানে যে কোনো নায়িকার ছবি আসতে আপনি কিন্তু জুম করে দেখেন ওইটা। তো কোথায় জুম করতেছেন আমি তো ফোনে দেখতে পারতেছি না, তাহলে আপনি কেমনে বুঝলেন যে এটা খারাপ কিংবা ভালো? আচ্ছা, পরীর সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? দুর্দান্ত, ভয়ঙ্কর রকম ভালো। মানে আমি যখন পরিমণির সামনে প্রেজেন্ট ছিলাম তখন আমাকে এক ধরনের কিছু বলা হয়েছে যে আসলে উনি কিন্তু এটা করে না, উনি কিন্তু ওটা করে না। বাট যখন আমি ওর সাথে কাজ করতে গেলাম, মানে সুপার প্রফেশনাল। এবং আমার কাছে মনে হয়েছে ওনাকে আসলে মানে এরপর যারা মানুষের কাছে ব্যাপার এটা, যে আপনি কার সাথে কীভাবে কী কমফোর্ট জোনে কাজ করবেন, সেটা যদি আপনি তার সাথে আগে থেকে কথা বলে নেন, বা আপনার যদি আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, যে কোনো কাজই ভালো হয়। কারণ আমার সাথে ওর 12 দিনের শুটিং হয়েছে, 12 দিনের পরীক্ষা আমি 5 মিনিটের জন্য মানে লেইটে সেটে পাই নাই। এবং আমার কাছে মনে হয় না যে 2 মিনিটের জন্য উনি আউট অফ স্ক্রিপ্ট বা আউট অফ কনটেক্সটে কথা বলতে। অনেকে বলছে যে এটা আসলে আপনারা সেক্সুয়ালিটিটাকে সেল করেছেন, তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে নির্মাতা হিসেবে সেক্সুয়ালিটি কি একটা আর্টের ফর্ম মনে করছেন? সেক্সুয়ালিটিটা মানে এই শব্দটা আমরা এখন বসানোর পরে মনে হলো যে আসলে আসলে কি করেছি। পাফডাডিতে একটা গল্পটাকে জানতে হবে যে গল্পটা আসলে কি। এখন ধরেন যদি আপনার প্রয়োজনে কোনো কিছু আসে, গল্পের প্রয়োজনে যদি কিছু আসে,
তাহলে আমরা সেটাকে হালাল বলতে চাই। বিষয়টা কেমন, আমি দেখেছি একটা স্টার মেয়ের জার্নি, যে মেয়েটা স্টার হইতে চাচ্ছে এবং তার পিছনে একটা গডফাদার আছে, এবং গডফাদারটা তার কাজের জন্য তাকে নেয় নাই, তাকে ব্যবহার করছে তার বিভিন্ন জায়গায়। এবার এটা কিন্তু রিয়েল স্টোরি, এটা রিয়েল স্টোরি থেকে পিক করা। সো এখন আপনি বুঝে নেন যে আসলে একটা মেয়ের লাইফের কত চড়াই উতরাই থাকে। এই ব্ল্যাক অংশগুলো তখন হচ্ছে, যে জায়গা থেকে আমরা বলতেছি আমরা মুখ ফিরে নিচ্ছি, এটা শুধুমাত্র মিডিয়ার কারণে হচ্ছে তা কিন্তু না, যে কোনো জেনারেশনের জায়গা থেকে দেখেন আপনি হচ্ছে। শুধু পার্সেন্টেজটা আপনি দেখেন যে মিডিয়াতেই কি ডিভোর্সের সংখ্যা বেশি, মিডিয়াতেই কি জোর করে কাউকে ইনভলভ করা হচ্ছে। আমরা তো, আমার মনে হয় কেউ কাউকে আপনার এখানে জোর করছেন যে ভাই তুই আমার সাথে না করলে কিন্তু কিছু হবে না। এটা আপনাদের দুজন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কোথায় দুজনে মিলে গাড়িতে উঠবেন, কোথায় আপনারা আকাশে স্বর্গে যাবেন, সেটা আপ টু ইউ গাইস। তা আপনারা কীভাবে সেট করবেন সেটা আপনাদের ব্যাপার। আমরা ওই ফ্রেমটাকেই নেওয়ার চেষ্টা করেছি। একটা টার্ম আছে, সেটা হলো কাস্টিং কাউচ, তো সেটা কি আসলে আমাদের দেশে হয়? সারা ওয়ার্ল্ডেই আছে কাস্টিং কাউচ। যে বলে যে কাস্টিং আউচ হয় নাই, সেটা কাস্টিংয়ে হয় নাই। সেটা এখন আপনার কাছে কিভাবে গিয়েছে, অন্য একটা নায়িকার কাছে কিভাবে গিয়েছে, সে কিভাবে ডিল করেছে, তাদের মধ্যে ব্যাপার। আমার কাছে কাস্টিং কাউচ এখন পর্যন্ত ঠিক মতো আসে নাই। আমি এখন মানে ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে কাস্টিং কাউচ সারা ওয়ার্ল্ডের ব্যাপার। এবং আপনি যখন কাউকে কাস্ট করছেন, তো সেই ক্ষেত্রে আসলে নতুন কারোর সাথে কাজ করার ক্ষেত্রে কি মাথায় রাখছেন, বা তাদেরকে কিভাবে ট্রেন করছেন, বা কোনো ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে আসলে কাউকে নেওয়া হয় কিনা কখনো? ব্যক্তিগত সম্পর্ক দিয়ে হয়তো 4টা-5টা কাজ হয়, মানে এটা আমি যে মানুষটা কাজটা করছে তার কথা বলতেছি। ব্যক্তিগত সম্পর্কতে 5বার আপনি হয়তো তার জন্য এফোর্ট দিতে পারবেন, 6বারের সময় পারবেন, যতক্ষণ পর্যন্ত দর্শক আপনাকে নেয়। তার মানে কি, দিন শেষে কিন্তু আপনাকে মেধাটা দিয়েই কাজ করতে হবে। আলটিমেট দিন শেষে আপনি কিভাবে মানে সাস্টেন করবেন সেটাই কিন্তু টিকে থাকে লাইফে। ওইটা কিন্তু কোনোভাবেই হয় না যে আমি আসলে আপনার জন্য 5টা জায়গা মেটার করে দিলাম, আপনি 5টা জায়গায় কাজ করলেন, 6 নম্বর জায়গাটা কিন্তু যদি আমি ফিডব্যাক না পাই, আপনাকে নিয়েও কাজ করবে না। তার মানে কি, কাস্টিং কাউচের পরেও আপনার মেধার দরকার। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কি সিনেমা দেখা হয় এমনিতে? হ্যাঁ, অবভিয়াসলি। কি ধরনের সব সিনেমা? ধরনের, লাল নীল সবুজ কালো সব ধরনের সিনেমা দেখি আর কি। যেহেতু আমাদেরকে কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, একটু আগে বললেন যে সেক্সুয়ালিটি যে বিষয়টা বললেন আর কি, সেগুলোর বাইরে আমরা পারিবারিক সিনেমা দেখি, সেগুলোর বাইরে আমরা ফ্রেন্ডশিপের সিনেমা দেখি। এই তো লাস্ট দোপাত্তি দেখতেছিলাম, কাজলের নতুন একটা সিরিজ আসছে, অর্ধেক দেখতে দেখতে চলে আসছি আপনাদের এখানে। আচ্ছা, তো রিসেন্টলি এমন কিছু দেখেছেন যেটা ওভার রেটেড মনে হচ্ছে? ওভার রেটেড? হ্যাঁ, মানে এত হাইপ আসলে হওয়ার দরকার ছিল না। আমাদের দেশের নাকি দেশের বাইরের? আমাদের দেশেরও শুনতে পারি। আমাদের দেশের এখানে এখন পর্যন্ত তো গত লাস্ট যে অবস্থা, মানে আমাদের দেশে যে পট পরিবর্তনের পরে তো আসলে এখন ভালো কিছু কন্টেন্ট দেখার সুযোগ হয়ে ওঠে নাই, বা এখন পর্যন্ত সবাই ওইভাবে ছাড়ছে না। আমার কাছে মনে হয়েছে যে যদি দেশের বাইরে বলতে চাই, কপিল শর্মা শোটা পুরোপুরি ওভার রেটেড মনে হচ্ছে আসলে। ও আগের কপিল শর্মা শোটা অনেক মজার ছিল, মানে অনেক ভালো। কিন্তু নেটফ্লিক্সে যাওয়ার পরে কপিল শর্মা শো আসলে গ্ল্যামার্স বাড়ছে, পয়সা ঢুকছে, কিন্তু আগের সে সেই ফিলটা নাই, মজাটা নাই। পাফ ড্যাডি নিয়ে পুরোটা বিষয়ে কথা বললাম, কিন্তু আরেকটা বিষয় যেটা নিয়ে কথা হয়নি, সেটা হলো যে শুরুতে তো আপনি এটার পরিচালক ছিলেন না, শুরুতে আরেকজন ছিল, তারপরে আপনি পরিবর্তন হয়ে আসলেন। তো এই ঘটনাটা আসলে কি? একই প্রশ্ন বারবার শুনতে শুনতে আসলে টায়ার্ড, এবং একই প্রশ্নে বারবার উত্তর দিতে টায়ার্ড আমি। তারপর বলতেছি আসলে বিষয়টা হচ্ছে আমাদের শুরুর দিকে ছিলেন এটা মাসুদ উজ্জ্বল ভাই। তো উজ্জ্বল ভাই যখন বানিয়েছিলেন, আমাকে মঞ্জু ভাই ডেকে নিয়ে ডাকলেন একবার। আমি মঞ্জুর সাথে কাজ করেছিলাম একটাই বঙ্গে, তখন দোষ দুষ্পন নামে একটা সিরিয়াল, মানে 1 ঘন্টা কাজ বানিয়েছিলাম এনটিভিতে। তো ওইটা তার কাছে ভালো লেগেছে, এবং উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এরকম একটা গল্প, আমাকে একটা পাফ ড্যাডি স্ক্রিপ্ট দেওয়া হইলো আর কি। আমি তো স্ক্রিপ্ট পড়ে আমি আসলে মুগ্ধ, যে এত চমৎকার একটা স্ক্রিপ্ট আমি কখন আসলে ফুটেজ দেখবো। তারপরে যখন দেখলাম, আমি দেখলাম যে আসলে স্ক্রিপ্টের সাথে এটার কোনো মিল নাই। আমি ততক্ষণ পর্যন্ত জানতাম না যেটা উজ্জ্বল ভাই করেছেন বা অন্য কেউ মেকার আর কি। তারপর আমি ওনাকে বললাম, ভাই আপনি কি এটা কি শ্যুট করছেন, ডেমো শ্যুট করছেন? তখন ভাই আমাকে সব কিছু খুলে বললেন যে আসলে না, এটা আসলে উজ্জ্বল ভাই শ্যুট করেছিলেন। তারপরে কী একটা কারণ ছিল, সেই কারণটা বললেন না উনি। নায়িকা এবং ডিরেক্টর এবং নায়িকার দ্বন্দ্বে উনি করতে চান না, করছেন না। আমি বললাম যে কিসের দ্বন্দ্ব, আমাকে সেটা ক্লিয়ার করেন নাই। তারপরে আমি বললাম যে ভাই ঠিক আছে, যদি শুটিং করতে হয় তাহলে এই ব্যাপারগুলো ফেলতে হবে, এই ব্যাপারগুলো রাখতে হবে। এখন ভাই উজ্জ্বল ভাই অনেক বড় একজন ডিরেক্টর, প্রতিটা ডিরেক্টর তার পয়েন্ট অফ ভিউ থেকে একটা শ্যুট করে। সো তিনি যেটা করেছেন অবশ্যই তার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ঠিক। আর আমি যখন কাজ করতে যাবো, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমারটাও ঠিক থাকতে হবে। তখন আমি বললাম যে ভাইয়া এই জায়গাগুলো তাহলে আমরা চেঞ্জ করে করতে পারি। তখন মঞ্জু ভাই বললো ঠিক আছে ফাইন, লেটস ডু দ্য মিটিং অ্যান্ড উই আর স্টার্টেড পাফ ড্যাডি। এটাই গল্প। বাহ,
এদিকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন প্রজন্মের নির্মাতাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি, আর এদিকে ডিরেক্টরস গিল্ড সহায়তা করছে? আমাদের কিন্তু নাটক নির্মাতাদের জন্য কিন্তু ডিরেক্টরস গিল্ড, আর ফিল্মের জন্য হচ্ছে পরিচালক সমিতি। আচ্ছা। সো পরিচালক সমিতির কাজটা আমি জানি না, কারণ পরিচালক সমিতি যেহেতু ফিল্মের ব্যাপার, আমি যেহেতু ওইখানে ওনাদের সাথে জয়েন করা নাই, আমি আসলে জানি না। আমি ডিরেক্টরস গিল্ডেরটা বলতে পারি। আমাদের নতুন এখন পর্যন্ত এখন বর্তমানে ডিরেক্টরস গিল্ডের যে অবস্থা, সেই অবস্থায় আসলে কেউ ওনাদের ডিরেক্টরস গিল্ড থেকে আসলে আপাতত হেল্প পাচ্ছে না নতুনরা। কারণ ডিরেক্টরস গিল্ড যেভাবে নির্মাতাদের পাশে দাঁড়ানোর কথা, সেভাবে আসলে দাঁড়াইতে পারছে না এখনকার যে মানে কমিটি ছিল আছে আর কি। সো যেহেতু তারা দাঁড়াইতে পারছে না, তাহলে সেখান থেকে আমাদের নির্মাতা কোনো হেল্প পাচ্ছে না। ডিরেক্টরস গিল্ডের কাজ কি, যে ডিরেক্টরদের জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া, যাতে কাজটা সুন্দরভাবে করতে পারে। জব অ্যালট করা না, কিন্তু আমি কিভাবে নাটক কাজ পাবো সেটা একটা ডিরেক্টরের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই কাজটাকে স্মুথ করা, পারমিশনগুলো নেওয়া, তাকে কাজে হেল্প করা, শুটিং হাউসগুলোকে প্রপারভাবে ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখা। আবার ধরেন যে সমস্ত অনেক দেখা যায় অনেক শিল্পীরা ডিরেক্টরদের উপরে ডমিনেট করার চেষ্টা করে, গল্পের বাইরে ডমিনেট করার চেষ্টা করে, তাদেরকে সেই ডমিনাইজেশন থেকে বের করে এনে তাদেরকে ঠিকঠাক মতো শুটিংয়ে রাখা, সেইটা আপাতত যে শক্তিশালী ভূমিকা রাখার কথা ছিল, ডিরেক্টরস গিল্ড আসলে কিছুই করতে পারে নাই। তো ডিরেক্টরস গিল্ড এখানে ব্যর্থ। টিভি নিয়ে সিন্ডিকেটের কথা প্রচুর শোনা যায়, আমি নিজেই আসলে আমাদের টকরুমে প্রচুর এটা নিয়ে কথা বলেছি। তো এটা নিয়ে আপনার কি মতামত, আর এই যে সিন্ডিকেট কিভাবে আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে পুরোটা প্রভাব ফেলছে? আমি সিন্ডিকেটটা যদি এভাবে না বলি, যদি এভাবে বলতে চাই যে আসলে সারা পৃথিবী, ধরুন আপনি আমরা এখানে কথা বলতেছি, এইটা যদি ভিউজ না হয়, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা বেশি দিন দর্শকের কাছে যাবে না। আপনাদের খুব ভালো ভিউজ, দ্যাটস ওয়াই দর্শক পছন্দ করছেন, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই শোটা দেখতে পাচ্ছি। সো বিষয়টাই তাই, একজন প্রডিউসার লগ্নি করবেন টাকা, তো সেটা মানুষের কাছে পৌঁছাবে, জনপ্রিয় হবে, এবং সেটা থেকে টাকা ফিডব্যাক আসবে। তো উনি যদি কাউকে নিয়ে, ধরেন আমাকে নিয়ে যদি কেউ সিনেমা প্রডিউস করে বা আমাকে নিয়ে কোনো নাটক প্রডিউস করে, যদি হিট না হয়, সে তো আমাকে নিয়ে সেকেন্ডবার করবে না। আপনাকে নিয়ে যদি করে, এবং আপনাকে নিয়ে করার পরে যদি সেটা পপুলার হয়, টাকা ফেরত আসে, তাহলে আপনাকে নিয়ে 10টা প্রজেক্ট করলে বা প্রবলেমটা কোথায়? সো এই শব্দটাকে আমরা সিন্ডিকেশন করতেছি, আর কমফোর্টের জায়গা থাকে। আসলে আমি বলবো যে আর্টিস্টরা বা ডিরেক্টররা কেউ সিন্ডিকেশনের মধ্যে নাই। আমি তো নাই, কারণ আমি সবার সাথেই কাজ করছি। আমার যদি আপনি দেখেন যে আমি সবার সাথে কাজ করি, তো আমার সাথে আমি আর্টিস্ট হিসেবে সবার সাথে কাজ করতেছি এবং ডিরেক্টর হিসেবে করতেছি। সো আমি কোনো সিন্ডিকেটের ভিতরে আপাতত ফেস করি নাই। কেউ হয়তো করতে পারে, ব্যক্তিগত জায়গা থেকে তার মনে হইতে পারে, কিন্তু আসলে পারফর্মাররাই টিকে থাকে। যারা পারফর্ম করবেন তারাই টিকে থাকবেন, সে সিন্ডিকেট হোক আর যেটাই হোক। টিভি ভার্সেস সিনেমা ভার্সেস ওটিটি, কোনটা এগিয়ে থাকবে আর কেন? প্রথম যখন আসলো ইউটিউব বললো টিভি পড়ে যাবে, টিভি থাকতে পারবে না, টিভি হবে না, টিভি থাকবে না। আবার যখন টিভি আসলো তখন বললো রেডিও থাকবে না। এফএমগুলো যখন আসলো যে রেডিও কিন্তু থাকবে না। সবাই সবার সমমহিমাতেই থাকে এবং সবাই রং বদল করেই থাকে। আসলে ফিল্মের আমাদের অবস্থাটা খুব খারাপ, কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র একজন সুপারস্টার কেন্দ্রিক, আমাদের মধ্যে আর কোনো সুপারস্টার নাই। উইদাউট সাকিব খান আমাদের কোনো সিনেমা নাই, মানে আমাদের কোনো নায়ক নাই। তাইলে আপনি একজনকে দিয়ে, আপনি তো ধরেন একটা ইন্ডাস্ট্রিতে যে একটা বড় ইন্ডাস্ট্রিতে একজন নায়ক থাকতে পারে, এক নায়কের সিনেমা চলতে পারে, মানে এইভাবে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে না। আমাদের যদি 5টা সাকিব খান থাকতো, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আজকে ঘুরে দাঁড়াইতো। যতক্ষণ পর্যন্ত না আমরা মানে সাকিব খানের সাথে আরও 5জনকে মানে সিনেমা হিট করাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত সিনেমাটা তৈরি হবে না, দাঁড়াবে না। আপনি দেখেন আমাদের নাটকের আর্টিস্টটাকে, যেমন ধরেন হাওয়ার কথা বলবো, লাস্ট হচ্ছে আপনার আমাদের সরোয়ার ভাইয়ের কিছু সিনেমা আছে, এগুলো কিন্তু জনপ্রিয় হচ্ছে। তাহলে কেন হচ্ছে? আর্টিস্টরা দেখতে যাচ্ছে, মানে মানুষজন দেখতে চায়, কিন্তু আমাদের যারা সিনেমা বানাচ্ছেন এখন এফডিসি ঘরানার, তাদের একটু জায়গা জনরা চেঞ্জ করতে হবে। নাম্বার 1, আমাদের রুচিরও চেঞ্জ আসছে। আমরা যারা ধরেন অন্যরকম অনেকগুলো জনরা দেখতে চাই, কেউ ক্রাইম দেখতে চায়, কেউ একটু ধরেন যে পারিবারিক ফ্যামিলি দেখতে চায়, সেই গল্পগুলো কিন্তু আমরা ওটিটিতে দেখতে পাচ্ছি। বা একটু হরর দেখতে চায়, কেউ একটু ধরেন যে আপনি যেটা বলেন সেক্সুয়ালিটি সহ দেখতে চায়। এই বিভিন্ন জনরার বিভিন্ন টেস্টের ছবি কিন্তু তৈরি হচ্ছে, ওটিটিতেও হচ্ছে। তার মানে কি, এই যার যেটা দেখার জায়গা, মানে আমার মনে হয় যে দর্শক বাড়ছে। টিভি নাটকই তো আমরা বানাচ্ছি। দীপ্ততে কথা বলতে, দীপ্তর কিন্তু আপনাদের ড্রামা সিরিয়ালগুলো কিন্তু হেভি জনপ্রিয়। তার মানে টিভি তো তার সমমহিমাতেই আছে, ওটিটিও তার সমমহিমাতেই আছে।
সো জনরাটা আপনি যদি নিজেকে বদল করতে পারেন, যেমন আমরা দীপ্ত প্লেতে গিয়ে এই কথা বলতেছি, এটা কিন্তু অনলাইনে কথা বলতেছি। তার মানে কি একটা শোতে ডিফারেন্ট টাইপের একটা চ্যানেল ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম থাকতে পারে, সেটাই তো আসলে কাম্য। এদিকে বললেন নায়ক হলো একজনই শাকিব খান, তাহলে বাপ্পি, সাইমন, জায়েদ খান ওনাদেরকে নায়ক হিসেবে ধরছেন না? আমি ধরছি না, আমরা বলছি তারা সুপার, তারা বলছেন চিত্রনায়ক, কিন্তু আসলে কি তাদের সিনেমা হিট হচ্ছে? আপনি বলেন, আপনি তারা কি আসলে তাদের সিনেমা কি লোকজন দেখছে? সুপার হিট হওয়া না, আমি আমি এখানে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদ স্যারের কথা বলতে চাই। জনপ্রিয় হওয়া আর জনপ্রিয়তা পাওয়া দুটো দুই জিনিস। ধরেন হুমায়ুন ফরিদ স্যার একটা শার্ট ফোল্ড করে পড়তেন, এটা অনেকেই ফোল্ড করে পড়ছে, তার মানে আমি তাকে ফলো করতেছি, এটা কিন্তু সুপারস্টারের একটা আইডিয়া। সালমান শাহ মারা গেছেন কবে, ওনার স্টাইল এখন অনেকে ফলো করে, তার মানে কি এটা এটা সুপার, এটা স্টারডামের বিষয়। আমাদের সাকিব খান লাস্ট প্রিয়তমাতে তার একটা চুলের কাট দিয়েছিলেন, সেটাও কিন্তু অনেকে করার চেষ্টা করেছে, সেই ছবিটা অনেকে তোলার চেষ্টা করেছে, এটা স্টারডাম। আমাদের এখনকার যে নায়ক সিয়াম দুর্দান্ত অভিনয় করে, রাজ দুর্দান্ত অভিনয় করে, কিন্তু দর্শক একটা দুইটা সিনেমার পরে কিন্তু মুখ ফিরে নিতেছে। আমরা চাই এরকম সিয়াম তার জায়গায় দাঁড়ায় ভালো কাজ করুক, আমরা চাই রাজ ভাই বা রাজ তার জায়গায় দাঁড়ায় ভালো কাজ করুক, ঠিক আছে, বাপ্পি আরও ভালো কাজ করুক, দে অল আর মাই ভাই ব্রাদার্স। কিন্তু সত্যটা সত্যই, সাকিব খান ছাড়া কারো সিনেমা বেল নাই। প্রিয়তমার সেটে কোনো মজার ঘটনা মনে পড়ে? প্রিয়তমা সেটা অনেক মজা, ইদিকা বল আমরা অনেক ফাইজলামি করতাম আসলে, আমাদের তো 19 দিনের ইদিকা বাংলা বলতে পারতো না আর কি। আচ্ছা। তো আমি ইদিকাকে অনেক যেটা করতে রিহার্সাল, নবী ভাই এটা হয়েছে, আমি সেইভাবে বলিস না বইন, তো এভাবে বল, ঠিক আছে। তো ইদিকার সাথে এই ব্যাপারগুলো ছিল, ও বাংলা বলার চেষ্টা করেছে, মানে ইদিকার সব, এই যে আমি যে কথা বলতে চাই ইদিকাকে কেন মানুষ নিয়েছে, বিকজ অফ ও ক্যালকুলেশন ওয়ার্ডটা কিন্তু ফেলে পুরোপুরি বাংলাদেশি হয়ে কথা বলার চেষ্টা করছে, এবং মেয়েটা মানে সফল। হ্যাঁ, যে এই কারণে ওকে মনে হয়েছে যে আমার কাছের মেয়ে, আমাদের মেয়ে। তো এইটার জন্য এটা অনেক বড় আনন্দের ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, আমি সাকিব ভাইকে দেখছি যে সিনেমা প্রিয়তমাতে 3-4 ঘন্টা বাসের উপর বসে রোদের মধ্যে শট দিয়েছেন। তো ডেডিকেশন ছাড়া এটা আসলে ইম্পসিবল। কোনো নির্মাতার কাজ দ্বারা কি ইনফ্লুয়েন্সড, কিংবা কারো কাজ খুব ভালো লাগে তাকে দেখে আপনিও বানাতে চান সেরকম কিছু? ভীষণ ভীষণ ভীষণ। আমি আসলে আমার শুরুতে আমি একটা সিনেমা দেখতাম, সেটা হচ্ছে যে জহির রায়হান স্যারের, ঠিক আছে, জীবন থেকে নেয়া। আসলে জীবন থেকে নেয়া আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। এখনও যদি জীবন থেকে নেয়া আমি দেখি, তো আমার কাছে প্রতিবারই মনে হয় যে আমি আসলে নতুন করে সিনেমাটা দেখতেছি। বিউটিফুল মুভি। একদম, মানে 50 লেন্সের একটা সিনেমা এইভাবে বানাইতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা ভাবারই যায় না আর কি। সেলিট, আমি খুব মিস করেছি এটা। হুমায়ুন আহমেদ স্যার, আমি তার লেখা মিস করেছি, যে আমি তার সাথে কাজ করার সৌভাগ্য হয়ে ওঠে নাই। ফরিদি স্যারও তাই। ফরিদি স্যার, আমি হুমায়ুন স্যার যেদিন মারা গেছে, হুমায়ুন ফরিদি স্যার যেদিন মারা গেছিলেন, আমি শহীদ মিনারে গিয়ে তার পা ধরে বলছিলাম যে আমি মিস করলাম আপনার সাথে কাজ। এবং ব্যক্তি হিসেবে কিন্তু উনি একদম সম্পূর্ণ আলাদা রকম, একদমই আলাদা রকম। আমি আপনাকে একটা ছোট্ট গোপন খবর দিতে পারি। ধরেন মাঝখানে ছিল যে হুমায়ুন আহমেদ স্যার এবং হুমায়ুন আহমেদ স্যারের কি বলে, যদি বাকের ভাইয়ের ফাঁসি হয় তাহলে আগুন জ্বলবে ঘরে ঘরে, কিন্তু রাস্তাঘাটে মিছিল মিটিং হয়েছিল। সেটা যে হুমায়ুন আহমেদ স্যার করাইছিলেন, এরকম কোনোভাবে ধারণা আছে? একদম মেক করা, এই যে মিছিল মিটিংটা করা এবং থানায় মামলা করা, আপনি বুঝতে পারতেছেন এইটা আমাদের কত আগে থেকে হয়ে আসতেছে, অথচ আমাদের এখনকার সিনেমার প্ল্যানিং এগুলো নাই। তাহলে আমি কেন দেখতে যাব? আপনি দেখবেন যে ইন্ডিয়ার কোনো জায়গাতে দেখা যায় যে ওদের খালিশপুরে কোনো একটা জায়গায় মামলা হয়েছে, মানুষ এগুলো খুঁজে আর কি। যত ওই যে আপনি বললেন যে সেক্সুয়ালিটি, আমার কিন্তু আপনি বাড়াই দিচ্ছেন, যে কয়জন পরিমণির কথা শুনবে, পাবডা দিয়ে শুনবে, সে আবার ওটা দেখতে যাবে, কিন্তু দেখতে গিয়ে পরে হতাশ হয়ে যাবে, আসলে কিছু নাই, হাঁটুর পরে উঠতে পারি না। আমরা শুধু হাঁটু পর্যন্ত থাকতে পারি, উপরে উঠতে পারতেছি না। তো যাই হোক, মানে এটাই বলতে চাচ্ছিলাম যে সিনেমা মানুষকে অনেকভাবে মানে প্রভাবিত করে, জীবন থেকে না আমাকে প্রভাবিত করছে। ইদানিং তো আসলে নায়িকারা যদি লাইভেও আসে, মানুষ দেখি যে বেশ একটু অবাক হয়ে যায়, কিংবা মানুষ একটু ভয় থাকে যে এখন কি যেন একটা হবে। প্রচারণা আসলে কিভাবে হবে? এই প্রমোশনাল স্টান্ট গুলো করাই তো এখন বিপদ হয়ে গেছে। এটা আসলে কি, আমি যেটা বলতেছি যে আমরা কি করব বুঝে করতে পারতেছি না। মাঝখানে আমি দেখলাম যে হ্যাঁ, মানে আপনি সাদে মানে প্রশ্ন করতেছেন আর কি। তো এই আমার মনে হয় জিনিসটা গোছানো দরকার ছিল, প্যাক করা দরকার ছিল, এবং আমি করা ফেলার পরে সেদিকে পিছিয়ে আসার কোনো অপশন নাই। আমি যেটা করছি বুঝেই তো করছি না, আমি তো না বুঝে জিনিসটা করি না। যখন আমি যেটা করার পর আবার গেট ব্যাক করবো, তার মানে কি আমি বুঝি নাই, এটা হওয়া যাবে না আসলে। যদি যেমন ফারিন একটা করেছিল, ফারিন কিন্তু গেট ব্যাক করে নাই। ফারিন, আমি যতদূর জানি, দীপ্ত টিভির একটা ওটিটি ট্রাই করেছে, এটাই হওয়া উচিত। আমি বুঝেই করছি, সেটা পাবলিক কেউ পজিটিভলি নিবে, কেউ পজিটিভলি নিবে না। আমরা তো সবাইকে খুশি, আপনি কিন্তু সবাইকে খুশি করতে পারবেন না।
আপনি হয়তো আপনার প্রডিউসারকে খুশি করতে পারবেন, চ্যানেল মালিককে খুশি করতে, তার রুচি তার টেস্ট অন্য জায়গায়। সো আমার কথা হচ্ছে ওইটা, যে আপনি যখন পাবলিক স্ট্যান্ডে নামছেন, টিমের সাথে আপনি এক হয়েছেন, টিম যেটা চাইছে আপনি যেটা চাইছেন সেটা আপনি করেছেন। তো এখানে কেউ পছন্দ করবে কেউ পছন্দ করবে না, আর কে পছন্দ করলো তাদের জন্য তো আমরা কাজটা করছি, আর যে পছন্দ করলো না তাদেরকে করি নাই। সো এটা হওয়ার দরকারই নাই এটাকে নিয়ে সরি টরি বলার। অভ্যুত্থান পরবর্তী যে সময়টা, সেই সময়টায় দেখা গেছে যে কাজের আসলে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তো যাচ্ছিল পুরো ইন্ডাস্ট্রি। তো অভ্যুত্থান পরবর্তী সময়ে কি স্বাধীনতা ফেরত পাচ্ছেন খানিকটা, মানে কি হচ্ছে এখন? আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বেশি চেঞ্জ মানে কি, আমাদের এখন স্পন্সর নাই, মানে এটা ছাড়া আর সবই তো ঠিক আছে। টাকার দেখলাম অভাব। টাকার অভাব, মানে যে যাদের টাকাওয়ালারা তো নাই, তো যাদের সুগার ডিডিরা ছিলেন তাদের সুগারগুলো নিয়ে চলে গেছেন, ড্যাডিরাও চলে গেছেন, তো ওনারা নাই আর কি। তো এটা একটা প্রবলেম যে আমরা আসলে স্পন্সর পাচ্ছি না। কাজ তো হচ্ছেই, টুকটাক করে কাজ হচ্ছে, কিন্তু কাজের আগের সেই ফ্লোটা নাই। এটা ছাড়া এভরিথিং ইজ ওকে অ্যান্ড ফাইন, নাথিং চেঞ্জড। এখন না অনেকগুলো স্পন্সর আসলে নেই, কিন্তু আমাদের শোতে কিন্তু ঠিকই যমুনা স্পন্সর হয়ে আছে এবং আমাদের কাছে টাকা আছে। কারণ আপনাদের দম আছে, এই শোটার দম আছে দেখে যমুনা আছে। এই শোটার দম না থাকলে যমুনা থাকতো না। ধর পদ্মা, মেঘনা, অন্য কোনো নদী এসে জয়েন করতো। কিন্তু অ্যাপ্রিসিয়েট টু যমুনা যে আপনাদেরকে এভাবে তারা সাপোর্ট দিয়েছে, সেটা উচিত। বর্তমানে সেন্সরশিপ নাকি উঠে যাচ্ছে, তো সেটা কেমন ভাবে দেখছেন? ভালো তো, মানে যেটা ধরেন যে আপনি সেন্সরশিপ রাখা যখন ছিল, এর আগে কি তো এরকম সব না, নায়িকারা এরকম শব্দ করতো আর কি, মানে মারার আগে করতো আর কি। তো আপনি এখন 18+ লাগান, 19+ লাগান, 13+ লাগান, তারপরে আপনি দেখতে পারবেন যে আসলে কোনটা কি। অডিও শুনে তো ভিডিও দেখার কিছু নাই, ভিডিও দেখে আপনি সেন্সরশিপ দেন আমাকে। সারা পৃথিবীতে সেন্সরশিপ বলে কিছু নাই। ওই যে বলে আমরা কিছু বানাইতে পারছি না, হাঁটুর উপর উঠতে পারছি না, মানে এই সার্টিফিকেশনটা আসলে তো হাঁটুর উপর উঠতে পারবো, আদৌ পারবো কিনা সেটা আসলে মানে ব্যাপার, দেখি কি হয়, লেটস সি। দর্শক গ্রহণ না করলে বা দর্শক কটূক্তি করলে কি করবেন তখন? দর্শক তো দেখছে। আপনি দেখেন কিছু কিছু লোক আছে, কিছু কিছু ক্যারেক্টার আছে যে আপনারা ফেসবুক খুললে দেখতে পান, এবং তারা নির্বাচনও করছে 2বার। তো তাদের যদি জনপ্রিয়তা না থাকে, তাদের একটা কন্টেন্টে মিলিয়ন ভিউ হয়, তো দর্শক দেখছে না। আমার তো বলতে দর্শকের রুচি ঝামেলা আছে, দর্শকেরও প্রচুর রুচির ঝামেলা আছে। তারা যে কখন কি দেখতে চায়, কোনটা ভালো দেখবে না, ভালো নাটক তারা দেখবে না, তারা খুব কিছু আবার খুব পচা একটা কন্টেন্টকে দেখে আবার হাইপ উঠাই ফেলতেছে। কিন্তু আবার ধরেন মানে এটা তো আমি তো বুঝতে পারছি না দর্শক আসলে কি দেখতে চায়। ভালো জিনিসে ভিউ হচ্ছে না, আবার খারাপ কন্টেন্টে কিন্তু প্রচুর ভিউ আছে, একদমই এদিকে তাই। সেটার কটূক্তি বা মন্তব্য প্রচুর বেশি। হ্যাঁ, আপনি যত আলোচিত হবেন, আপনি যত সমালোচিত হবেন তত আলোচিত হচ্ছেন। তো সমালোচনা এটা তো একটা পাবলিক স্ট্যান্ড, যে প্রচারেই প্রসার থাকে না। যে আমি এখন যদি নেগেটিভলি মার্কেটিংয়ে যদি আমি প্রচার পাই, তাহলে আমি কেন নেগেটিভ মার্কেট করবো না? গিয়ে গিয়ে আমি মাইরও খাইতেছি, এলাকার লোক যে আমাকে পিটাইতেছে, আবার আমি ধরেন যে করতেছি না, আমি বলতে চাই না, কিন্তু আপনি বুঝে নেন যে কার কথা বলতেছি। ঠিক আছে। নতুন প্রজন্মে অনেক সম্ভাবনাময় অভিনেতা অভিনেত্রী এসেছে, তো তো সেক্ষেত্রে আপনার আসলে কার কাজ দেখে মনে হচ্ছে সে খুব ভালো করবে? তটিনী, তটিনী ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভালো করছে। ছেলেদের মধ্যে পার্থ শেখ ভালো করছে, জুনায়েদ বগদাদি ভালো করছে। আমি যদি নাটকের জায়গায় বলতে চাই, নিহা ভেরি গুড, অ্যাক্টিংটা করছে। আমি কিছুদিন আগে দেখলাম যে মেহজাবিনের বোন উনি কাজ করতেছেন, তো নির্মাতা আমাদের রাজভাই ছিল, তার সাথে কথা হয়েছে, উনি বললো যে সম্ভাবনা আছে, এটা আসতেছে ভালো। এদিকে মিডিয়ায় একটা কথা প্রচলিত আছে যে ক্যামেরার সামনে আসতে পারফেক্ট লুক হতে হয়। তো সেই ক্ষেত্রে এখন কি আপনার মনে হয় যে মানে এই ধারণাটা আসলে একটু পরিবর্তন আসছে, মানুষ ওপেন আপ হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনি যদি আমাদের মোশাররফ ভাইকে দেখেন, হিন্দর সুদর্শন, মোশাররফ ভাই অ্যাক্টর, মানুষ তার অ্যাক্টিংয়ের প্রশংসা, মানুষ তাকে অ্যাক্টিংটা দেখে কাজ করছে। আমাদের হাসান মাসুদ কি ছিলেন, আপনার সামনে বসে আছে, আমি কি, আই এম নট সুদর্শন। আমাদের কোনো না কোনোভাবে আমাদের দর্শক পছন্দ করছেন অ্যাক্টিং। সো আলটিমেটলি আপনি কি লুকসে সেটা ডিপেন্ড করে না, আপনি অ্যাক্টিং মিঠু আপা দেখেন, মনিরা মিঠু, উনি এতদিন ধরে কাজ করে আসতেছে, মায়ের ক্যারেক্টার করে, বোনের ক্যারেক্টার করে, যে কোনো ক্যারেক্টার উনি করছে, মানুষ তো দেখছে। সো আমার মনে হয় যে মানে আমাদের রুনু আপা কিন্তু চেঞ্জ হয়েছে। উনি একসময় একরকম ছিলেন, এখন উনি অনেক নিজেকে চেঞ্জ করছেন, তো মানুষকে দেখছে। তো তার মানে আপনার কাজটাই মানুষ দেখে, আপনার কোথায় 36, 29, 36, এটার জন্য আসলে পয়সা নাই লোকজন। আপনি ব্যক্তিগতভাবে কখনো বডি শেমিং এর শিকার হয়েছেন? মিডিয়াতে না মিডিয়ার বাইরে? যে কোনো জায়গায় শুনতে মিডিয়াতে তো চাই। আমি ব্লেসফুল যে মিডিয়া বরঞ্চ আমাদেরকে এত চমৎকার সম্মান দিচ্ছে, যার কারণে আমাদেরকে এটা অনেকে করার সুযোগই পায় না। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, আমি তখন
ওই যে বললাম যে আমার ম্যাট্রিক পরীক্ষাতে যাওয়ার পর আমার মনে হলো যে 3 মাস বসে থাকি কী করবো, তাহলে গেছিলাম হচ্ছে কি আপনার আমার ফ্রেন্ডরা দেখলাম সবাই 3 দিনের জন্য ইয়েতে যায়, জামাতে যায়, বিভিন্ন মসজিদে যায় আর কি। সামনের সাথে গেলাম, গিয়ে আসার পর খুব মনে হলো যে জীবনে কিছুটা করা দরকার। টিউশনি করি না, টিউশনি করি। তো টিউশনি করতে গেছি, যাওয়ার পরে ছেলেটা পিচ্ছি, ছোটো সাইজ। আমি দেখলাম, চকলেট দিছি, হালকা মটকা। ফার্স্টের দিন আমি কিছু বলি নাই, ঠিক আছে, মানে প্রথম দিন গেছি, তারপর আবার চকলেট নিয়ে গেছি। তারপর আমাকে বলে যে ইয়ে ছিঁড়ে দাও, ওই পেন্সিলটা ছিঁড়ে দাও, শার্পনার। শার্পনার দিছো, আমি যতবারই পরে দিয়ে দিচ্ছি আমার পেটে খরচে দিচ্ছে, মটকা মটকা, ঠিক আছে। মেজাজ কন্ট্রোল করতে পারি নাই। তারপরে সিন হচ্ছে যে পিচ্ছি হাউমা করে কাঁদতেছিল, ওর মা আসছে, কারণ আমি আমার পিচ্ছির একটা চর মারছিলাম। সেটাই আমার শেষ জীবনে, সেটাই আমার লাস্ট। এরপরে আর মানে ওই দিকে হই নাই আর কি। সো মিডিয়ার বাইরেই আসলে প্রচুর বডি শেমিং আমরা হয়েছি। সো বরঞ্চ এখানে আসার পরেই, এখানে যখন কাজ করতেছি, এখানকার মানুষটা কাজগুলাকেই প্রায়োরিটি দেয়। আপনি কালো না, আপনি চিকন না, আপনি সেক্সি না, আপনি পাতলা না, আপনি মোটা, কিচ্ছু ম্যাটার করে না। আপনার ক্যারেক্টারটা ম্যাটার করে। এবং যখন এগুলো হিট করে, যখন আমরা যখন প্রিয়তম আমাকে অনেক বড় হিট জায়গায় নিয়ে গেছে, প্রিয়তমাতে শুটিং করার কারণে যেটা হয়েছে, আমাকে গণমানুষ রিক্সাওয়ালা আমাকে ধর দাঁড়া করে রেখে ছবি তুলে ওনার বউ বাচ্চাকে দেখাইছে। সো এটা আমার জন্য অনেক ব্লেসিং যে এই কাজটা করতে পেরেছি। সো আই এম থ্যাঙ্কফুল টু মিডিয়া যে আমি বডি শেমিংটা আমি এখানে এসে হয় নাই, আমার ক্ষেত্রে হয়নি, মেয়েদের ক্ষেত্রে হয় কি না। পরবর্তী কি কি কাজ আসছে? আমরা সামনে ভ্যালেন্টাইন, সামনে ঈদগুলো গোছায় ফেলতেছি আমরা এখন থেকেই। ভ্যালেন্টাইনের জন্য কাজ রেডি হচ্ছে। আর একটা ওটিটির প্ল্যান করতেছি অলরেডি, মানে ছোট্ট করে 90 মিনিটের একটা গল্প। সেটা শর্ট ফিল্মও হতে পারে, কিংবা এখন তো 85 মিনিট পরেও আপনি এটাকে সেন্সর করলে আপনি সিনেমা দিতে পারবেন। তো যদি এটা কলেবর বাড়ে তাহলে এটা শর্ট ফিল্মের মতোই হবে, কিন্তু এটা ওটিটির মতো ছোট্ট ওয়েব ফিল্ম বানাতে যাচ্ছি। বাহ, চমৎকার। তাহলে আমরা সামনে অনেকগুলো কাজ পাচ্ছি এন্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং এটার সাথেই আমাদের কথাবার্তা বন্ধ হয়ে র্যাপিড ফায়ারে গেলে কেমন হয়? আর ইউ রেডি ফর ইট? ওকে, ফায়ার আমার তো পছন্দ করি, চলেন যাই। ফায়ার পছন্দ করেন, বিকজ ইউ আর আ ফায়ার। সো চলেন আমরা এখন র্যাপিড ফায়ারে চলে যাই। এবং সিনেমা হলে ইন্টিমেট সিন দেখানো যায় না, ওটিটিতে যায়। এই দ্বৈত মতবাদ নিয়ে আপনার কি মতামত? দেখানো উচিত। ছেলেরা আর কত কষ্ট করবে? এখন তো টিকিট কেটে যখন গার্লফ্রেন্ড নিয়ে যায় বলে কোনার সিটটা দিয়েন। বাংলাদেশে ভাইরাল হতে কি লাগে? বাংলাদেশে ভাইরাল হইতে গেলে আমাদের মনে যায় মাঝখানে হয়েছিল না হাউন কাকা, টুনটুনি। আচ্ছা, আর হাউন কাকেদের বুঝে নেন। চমৎকার। শুটিং সেটে কোনো অভিনেতা বা অভিনেত্রী আপনাকে সব থেকে বেশি প্যারা দিয়েছে এবং কিভাবে? শুটিং সেটা প্যারা দিয়েছে, হ্যাঁ। এটা ভালোবাসার প্যারা। মানে সেটা হচ্ছে ধরেন সরকার, আমি যাকে এই মুহূর্তে তাকে দরকার, স্বামী হাসান সরকার এই মুহূর্তে তাকে দরকার। তো সে অল্পতে উত্তেজিত এবং অল্পতে হেল্পফুল, এটা করে ফেলবো, এটা করবো না, আবার ওটা করতেছে। এটা একটা ভালোবাসার প্যারা আর কি, ঠিক আছে। যে কোনো কখন কি করবে আপনাকে ব্লক করছে মনে হয় না, এরকমই মাঝে মাঝে এরকম আমারও ব্লক করে দেয়। আমি আজকে বারবারই বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, আসলে অনেক কথাই বলতে গিয়ে অনেক কথারই রিপ্লাই আসছে না। একটা হোস্ট যে বাকরুদ্ধ হতে পারে, এটা আপনি না আসলে আসলে বোঝা বাক যেত না। স্বাধীনতার দিনে আপনি বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন কেন? আই থিংক ইটস ইউর যে ফায়ার পার্সোনালিটি। Okay. বাংলাদেশের কোনো পরিচালক যাকে আপনি ওভাররেটেড মনে করেন? ফিল্মের, নাটকের ওভাররেটেড? নাটকের ওভাররেটেড এখন এই সময়ে? হ্যাঁ। এই সময় আসলে তেমন জনপ্রিয় কেউ নাই যে যাকে বলবো। ধরেন এক সময় ছিল যে যারা ছিলেন তাদের এখন সবাই জেনারেল। এখন আসলে ভিউজ দেখে আপনি দেখতে পাচ্ছেন যে কে কোনটা করতেছে, কে কোনটা করতে চায়। এটা আমার কাছে এটাই মনে হয়েছে আসলে। মানে ওই রকমভাবে বলার মতো কেউ নাই। ধরেন 5টা নাম যদি আপনাকে বলি, আপনি কিন্তু আগের মতো বলতে পারবেন না। যেমন ধরেন আগে ছিল রনি ভাই, ফামি ভাই, রাজ ভাই, এদের কথা কিন্তু বলতে পারতাম, তখন বলতে পারতাম। কিন্তু এখন তো আসলে এইরকম 5জন কেউ নাই। আপনি যার দেখবেন যে কালকে নতুন একটা ছেলে আছে, যেমন ধরেন যে কি বল, মঈন খান, ওর নাটকও 20 মিলিয়ন ভিউ হচ্ছে। নতুন একটা ছেলে কালকে বানাইতেছে, ওর নাম ধরেন সাদ্দাম মাল, এটাও 20 মিলিয়ন ভিউ হচ্ছে। তাহলে আমি কিভাবে বলবো যে ওভাররেট? আমি বলবো যে এটা দর্শকরাই নির্ধারণ করে যে কে ওভাররেটেড কে ওভাররেটেড না, কাজ দেখলেই বোঝা যায়। এরকম কেউ এখন নাই আসলে আর। নতুন প্রজন্মের কোনো অভিনেতা বা অভিনেত্রী যিনি স্ট্যাবলিশড, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে না উনি আসলে সত্যিকার অর্থে আর্টিস্ট না, উনি শুধু সোশ্যাল মিডিয়া স্টার?
সোশ্যাল মিডিয়া স্টার অপশন আছে কোন? কারণ এখন যারা কাজ করছে ধরেন 4-5টা নাম ধরেন, মেয়েদের ক্ষেত্রে কেয়া পায়েল, আমাদের হচ্ছে আপনার কি বলে এই, এরা কিন্তু ফেসবুকিং এ খুব একটা ইনভলভ না। হ্যাঁ, তাই আমি তাহলে ওদের বিরুদ্ধে যে বলবো ব্যাপারটা আসলে কিন্তু ঠিক না। বা এই নিহা বলেন, তারপর টোটিনি বলেন, ওরা কিন্তু কাজই করছে এবং ওদের মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। ওই যে আপনি যদি বলতে আমি কন্টেন্ট ক্রিয়েটারদের একটা নাম বলতে পারি, এই মাঝখানে কি জানি বাড়ি শখ না কি জানি আছে, হেরা কি জানি করে আর কি, থোতা মোতা চিকন মিকন কইরা কি জানি করতেছে আর কি। তো এটা কিছু করার নাই, মানে থোতা মোতা তো এগুলা গড গিফট, আল্লাহ তাআলা বানাই দিচ্ছে। আপনি আমি চেঞ্জ করে লাভ আছে, বক্স ফেরত হইতে হবে আগের মতোই। তাহলে ঘুরে ফিরে আপনি আসলে বোটক্স বা সার্জারি এগুলো সাপোর্ট করেন না? ওনাদের দরকার নাই তো, ওনারা তো এমনি ভাই জামা কাপড় তো বোটক্স ছাড়ে আগে বেচছে, এখন আবার এটা বোটক্স মোটক্স করে কি জামা কাপড় বেশি আসতেছে। এখন এটা ওনার বিজনেস পার্ট হইতে পারে আর কি, যে উনি ওনার বোটক্স করার পর হয়তো 2টা শাড়ি বেশি আসছে, তাহলে রিজিকের জন্য যদি করতে হয় আমি বলি যে ঠিক আছে করেন, কোনো সমস্যা নেই। পরিমণের সাথে যখন কাজ করলেন তখন আসলে তাকে নিয়ে বেশ কন্ট্রোভার্সি চলছিল এবং তাকে নিয়ে কথায় কথায় আসলে কন্ট্রোভার্সি দেখাও যায়। তো সেটা কি আপনার মুভিতে বা আপনার কাজে কোনো এফেক্ট ফেলেছে? হ্যাঁ, আমি তখন ডাবিংটা করতে পারি নাই, আমার তখন মাত্র শুটিং শেষ হয়েছে, ডাবিংয়ের জন্য অপেক্ষা করেছি, তখন আসলে মানে হাউকাউটা লাগছে আর কি। এছাড়া বলবো যে আসলে হ্যাঁ, আমি মানে পরিমণি এমন একটা মানুষ, আপনার সাথে একরকম আমার সাথে এক রকম, ও আসলে সবার সাথে সব রকম ভাবে মিশে না, মানে এটা হয়তো আপনার ওর বৈশিষ্ট্য বলতো, ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন। ও যখন যেমন আমি ওর বুবু ডাকি, ও আমার ভাই ডাকে, সো আমার সাথে বিশেষ রিলেশনশিপ। আমি যখনই শুনছিলাম যে আমাদের কি বলে আপনার এই মানে ওনার সাথে ডিরেক্টর একটা ঝামেলা হয়েছে, আমি আমার সাথে কোনো রকম কিছু পাই নাই, মানে আমার সাথে খুবই সোভার লয়াল, এবং এমন হয়েছে যে রাত 3টার সময় আমার বাসায় গাড়ি পাঠিয়ে দিচ্ছে, যে আমি হাঁস খাইতে পছন্দ করি, সে রান্না করে বলছে তুমি এক্ষণ আসবা, মানে এই পাগলামিগুলোর মধ্যে আছে। এবং আমি যখন ওর বাসায় ছিলাম আমি দেখছি যে আসলে মানে নায়িকাদের মধ্যে একটা একটা শিল্পীর মধ্যে যে পাগলামি থাকা দরকার ওর মধ্যে সে পাগলামিগুলো আছে। সো আমি বলতে চাই যদি আমার প্রোগ্রাম শোনে, ও যদি যত্ন নেয় নিজেরে, ও বাংলাদেশের অনেক বড় একটা স্টার হতে পারবে নায়িকাদের মধ্যে আর কি, মানে কাজের জায়গা থেকে। আপনি দেখেন ওর প্রথম সিনেমা দেখেন ইয়াসের সাথে, দুর্দান্ত লাগছে দুজনকে, এত ভালো লাগছে। তাহলে এইগুলো তো আসলে ও করা ভালো, ও তো করতে পারে, তাহলে কেন করছি না আমরা? মানে ও সব কিছুতে হয়তো মানে সিরিয়াস আর প্রফেশনালটা বাদে এখানে অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার। ও যেমন মা হিসাবে অনেক বেশি সিরিয়াস, যার জন্য ও কি বলে ওর সন্তানটাকে এত চমৎকার করে পালতেছে। আমার মনে ক্যারেক্টারকে ওরকম সন্তানের মতোই যদি যত্ন নিতে পারে আরো ভালো করবে। ইন্ডাস্ট্রির কোন সংগঠন বা গিল্ড যেটাকে আপনি সব থেকে বেশি অকার্যকর মনে করেন? ডিরেক্টর্স গিল্ড। একদমই কোনো কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না, আমাদের কোনো কাজে লাগছে না। একটা সময় ছিল যখন বরফ কলের গল্প করেছি, তখন আমাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে 100 কোটি টাকার, এটা আমি করতে পারবো না। তখন গিলস আমার পাশে যেভাবে সাহায্য করেছে, যেভাবে ছিল, তখন আমি এটা অন্য পাওয়ার পাইছি। সো গত 3-4-5 বছর ধরে গিলস ইজ এ নাথিং। এই হ্যাডমটা নাই এখন আর গিলসের। সো এই হ্যাডমটা দরকার একটা নির্মাতার জন্য। এরকম যত বিষয় আমরা বললাম, যে যত দুর্দান্ত ছবির কথাটা বললাম, সেগুলো বানানোর জন্য ডিরেক্টর্স গিল্ড লাগবে নির্মাতার পাশে। কারণ একমাত্র ডিরেক্টর্স গিল্ডই বুঝতে পারবে যে আসলে ওই ডিরেক্টর কী ভাবে সিনেমাটা বানাইছে। এটা যদি না বোঝার কেউ থাকে, ধরেন যারা এখন সেন্সর বোর্ডে আছেন, তারা তো বুঝবে অনেক সচিব বা অনেকটাই বসায় দেয় যারা আসলে ওটা যোগ্যই না, সিনেমাটা হয়তো বোঝে না। উনি হয়তো দেখছে মাঝি মাল্লার খেতে দেখে, কিন্তু এখনকার সিনেমা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিনেমা তো ডিফারেন্ট। কত চমৎকার চমৎকার টপিকের উপরে সিনেমা হইতেছে। হ্যাঁ, যেমন মাঝখানে আমি একটা নাটক বানাইছিলাম, আমার হচ্ছে কেমনে কি, গল্পটা এরকম যে ছেলেটা প্রেগনেন্ট হয়ে যায়, আর প্রেগনেন্ট হলে বউটা প্রেগনেন্ট, বারবার ফোন করে প্যারা দেয়, জামাই এসে চিল্লাচিল্লি করে। সো যেটা হইলো যে আমি দেখি যে ছেলেটা প্রেগনেন্ট, ছেলেটা প্রেগনেন্ট কেন প্রেগনেন্ট হয়েছে, সেটা যে বোঝে যে মাতৃত্বের যে কষ্টটা, এই যে মেয়েদের মুড সুইং হয়, ধরেন আমি শুনেছি যে লিভার পেইন হইলে আপনার 750টা হাড্ডি ব্রেক ভাঙা গেলে যে কষ্টটা হয়, ওটা মেয়েটার হয়। একটা জামাই যদি না বোঝে এটা, তাহলে আসলে সে ওয়াইফের পাশে কেন দাঁড়াবে? এই কনসেপ্ট নিয়ে আমি এবার নাটক বানাইছি, গোল্লা ছুটে টুটুল ভাইয়ের এখানে অনিয়ার হয়েছে। এই আমাদের কিছু যারা আছেন যারা এগুলো দেখতে পারে না, এই কেন ছেলে প্রেগনেন্ট হইলো, হ্যাঁ, তথাকথিত কিছু যারা লোকজন আছেন আর কি, যারা ধর্মের আড়ালে সন্ত্রাসী করেন, তারা ওই চ্যানেলটা বারবার কি বলে আপনার এই রিপোর্ট করতেছে। উনি কন্টেন্ট আমাদের বাধ্য হয়েছে। ঠিক 1 মাস পরেই জেনেলিয়া রিতেশ সেম কন্টেন্টে দেখেন আপনার মুভি আছে। আমরা যেটা ভাবতেছি সেটা তো আসলে ইন্টারন্যাশনালি ভাবতেছি, কিন্তু আপনি তো দেখতে চাচ্ছেন না।
আপনি লুকায় লুকায় মনে করেন সে লাল নীল ছবি দেখবেন, ঠিক আছে, আর আমরা কিছু করতে গেলে মনে করেন যে তুমি তো চাঁদের তারা, যাই হোক পরের কোনো। রুচির অবক্ষয় এই শব্দটা বা এই টার্মটা আসলে খুব শোনা যায়, তো এই দায় আসলে কার, নির্মাতা যারা বানাচ্ছেন নাকি যারা দেখছেন? সবারই। আমার রুচি খারাপ হয়েছে দেখে তো আমি খারাপ জিনিস বানাইছি, আর তাদের রুচি খারাপ দেখে তারা খারাপ জিনিস দেখতেছে, ঠিক আছে, দায় আসলে বহুত এন্ডেরই আছে। আপনার কি মনে হয় যেটা কমানো দরকার নাকি এভাবেই চলুক? এর মধ্যে খারাপ না হলে, রুচি খারাপ না হলে ভালো কোনটা, ভালো রুচি কোনটা বুঝতে পারবেন না তো। সো খারাপটা দরকার ভালোটাকে বোঝার জন্য। সিনেমার বাজেট ধরেন কম, তো এখন হলো বাজেট থেকে কিছু একটা সরাতে হবে, তো টপ স্টারকে সরাবেন নাকি টপ টেকনিশিয়ান? গল্পের উপর ডিপেন্ড করবো আসলে। আমার ধরেন আপনি মালায়াম ইন্ডাস্ট্রি দেখেন, মালায়াম ইন্ডাস্ট্রি আজকে কিন্তু 300-500 কোটিতে গিয়ে পৌঁছেছে। প্রথমত সিনেমা কিন্তু ছিল 40 লাখ 50 লাখ টাকার সিনেমা। একটা না একটা আপনি চিনবেন না, মানে একদম বাঁকা তেরা, উপরে দেখতে ভালো না, জীবনে নামও শোনেন নাই। এখন কিন্তু তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, কারণ তাদের গল্পগুলো হিট হয়েছে। সো টেকনিক্যাল জায়গাগুলো অবশ্যই সাউন্ড থাকা উচিত। আপনি যদি একটা ধরুন আপনি খুব ভালো অ্যাক্টিং করলেন, আমরা এই ছোট দুর্দান্ত অ্যাক্টিং মানে পারফর্ম করলাম আমি আর আপনি, অডিওটা ভালো গেল না, তাহলে তো আসলে দর্শক দেখতে পারলো না। ভিজুয়ালটা ভালো গেল না, তাহলে তো দর্শক বুঝতে পারলো না। তার মানে কি টেকনিক্যাল জায়গা থেকে আপনাকে সরানোর দরকার নেই। টেকনিক্যালি আপনি যত সাউন্ড হবেন আপনি দর্শকের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। হ্যাঁ, অ্যাক্টিংটা দরকার আছে, কিন্তু ধরেন অ্যাক্টিংটা তো আমরা করাই নিতে পারবো, এটা রিটেক হয়, কিন্তু দর্শকের কাছে তো আসলে সাউন্ড জিনিসই চাইতে হবে যেটা আসলে টেকনিক্যালি রিচ। সো আমি কখনো সময় টেকনিক্যাল জায়গা থেকে আপোষ করতে রাজি না। আমি হয়তো গল্পের প্রেক্ষিতে আমি একটা সুপারস্টার দিয়ে আপনি সুপারস্টার বানাইতে পারবেন, ঠিক আছে, আমার সুপারস্টার হয়তো গল্প হবে, ওই গল্প দিয়ে হয়তো একজন নতুন সাকিব খান তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশে ভালো সিনেমা হচ্ছে না, অনেকেই বলেন যে প্রচুর ভালো কাজ হচ্ছে না, একটা দুটো হয়ে আবার থেমে যাচ্ছে, তো এটার জন্য কাকে দায়ী করবেন, প্রযোজক, পরিচালক নাকি দর্শক? অবশ্যই আমরা আসলে যে বললাম যে আমাদের স্টার নাই, তো কাকে দিয়ে বানাবেন আপনি? স্টার নাই, ভালো ডিরেক্টর নাই, 2-4 জন আছে তারা হয়তো কাজ করছে, তারপরে আবার একই রকম ঘটতেছে। এইটা আমাদের তো আসলে শিল্প হয়ে উঠতে পারে না এখন পর্যন্ত। এফডিসিতে যে কটা শিল্প ছিল, ধরেন রাজ্জাক স্যার ছিলেন, তারপর আলমগীর স্যার ছিলেন, জসিম স্যার ছিলেন, তারপর ওইখানে ওই ওই সময়টা আপনি দেখেন, মানে 80s to 90s, এখানে কিন্তু 10-15 জন নায়ক ছিলেন। মান্না ভাইদের সময় আমিন খান সবাই মিলে, তারপর হচ্ছে আমাদের কি বলে ওমর সানি ভাই, সব কিন্তু নায়ক ছিল এখানে। এখন মাত্র একজন নায়ক, তাহলে আপনি কাকে দিয়ে কি করবেন? আমি তো আসলে উনি ছাড়া কাউকে দেখি না। আচ্ছা, এখান থেকে আমার হঠাৎ করে মনে পড়লো, সেটা হলো যে আপনি ভীষণ নাকি ভালো মিমিক্রি করেন, তো এদিকে আমি চাই যে আপনি একজনের মিমিক্রি করেন এবং দর্শক গেস করবে সেটাকে। আমি একটা প্রোগ্রামে ওনার সাথে আমার মানে দেখা হয়েছিল, এটা আমি যেহেতু আমরা ডিভিশনাল মেম্বার ছিলাম, তো উনি আমাদের কোনো কারণে একটা মেম্বারের কাছে আসছিলেন আর কি। তো আমাদের এক বড় ভাই ছিলেন, উনি খুব কাছের ছিলেন আর কি। তো উনি ওনাকে বলতেছেন এরকম, নিয়ামুল, সিদ্দিক কোথায়? সিদ্দিক, সিদ্দিক আসে নাই, সিদ্দিককে ডাইকা নিয়ে আসো। নিয়ামুল, সিদ্দিক আসে নাই। আমি বুঝ জানেন কে? বুঝে নিতে হবে, ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন যে চিনতে পারলেন কি সব পরিচিত। সবার পরিচিত। কিছু মানুষ একটা কথা বলেন, আমি অ্যাক্টর না, কন্টেন্ট ক্রিয়েটর, এই বিষয়টা কিভাবে কাজ না দেখেন? থাকলে ভাই এরকম হয়। হয়তো আমি মজার ব্যাপার বলি, ধরেন আপনি খুব সুপারস্টার ছিলেন একসময়, আর আপনার কাম নাই, কি আপনার ফোন করে না, তো যখন বলে ভাইয়া আপনার কি 19-20 তারিখ, ভাইয়া খুব ব্যস্ত ভাইয়া, এত ব্যস্ত, উফ, আচ্ছা দাঁড়াও আমি দেখে বলতেছি, 5 মিনিট পর ফোন দাও, দেয় পৃষ্ঠা সব কিন্তু সাদা, কিছু না। তারপর বলে ভাইয়া 19 তারিখটা দিতে পারবো, 20 তারিখটা আদাবেলা, হ্যাঁ ঠিক আছে ম্যানেজ করে দিচ্ছি। তেমন হালার কোনো কাম নাই, ওটাই ভাব দিতেছে। তো যারা বলে যে আমি শিল্পী না, আমি কন্টেন্ট ক্রিয়েটার, তুই তো আগে শিল্পী ছিলি, তুই এখন কন্টেন্ট ক্রিয়েটার নাম দিতেছে, তার মধ্যে শিল্প ওই জায়গায় তোর ভাত নাই, তুই সেটা কন্টেন্ট ক্রিয়েটার আসছস, এটা বড় কথা ভাই, ঠিক আছে, এগুলোর 2 নাম্বারিং বলে লাভ নাই। আপনি কি ছোটবেলা থেকে স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন নাকি বড় হয়ে পরিবারের চাপে, সমাজের চাপে স্ট্রেট ফরওয়ার্ড হয়েছেন? না, চাপ তো আছেই, এখনো চাপের মধ্যেই আছি। তো চাপে চাপান্বিত হয়ে আসলে এটা বলা আর কি, মানে না আপনার ঠোঁট কাটা, কিন্তু আসলে মানে এভাবেই চলছে জীবন, এভাবেই। ভালো মনের, মনটা ভালো। যাক, ভালো লাগলো। আপনি সর্ষে নাম্বারটা দিয়ে ফেসবুকে অ্যাড হয়ে যাবো না? ঠিক আছে, নাম্বার দিয়ে ফেসবুকে অ্যাড হবেন, এটাও ভালো সিস্টেম কিন্তু। আমার ভাই অথবা আমার বোনকে একটা কাজ দিন, এরকম রিকোয়েস্ট আসে? হ্যাঁ, প্রচুর প্রচুর। তখন যেটা করি, আমার আরেকটা নাম্বার আছে যেটা আমি জীবনেও ধরি না, এটা বলি যে এই নাম্বারটা, যেমন আমার তখন বলি যে এই নাম্বারে ফোন করবেন, ফোন করলে
তারপরে হচ্ছে যে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে, তো ফোন ধরার পরে বলে এটা নবী ভাইয়ের পেজ থেকে ফোন, আমি কথা বলি তখন ওরা বুঝতে পারে না আর কি, যে আচ্ছা। আমি নবী ভাইয়ের পেজের মডারেটর, আপনি আপনার ছবি বা ভিডিও পাঠান, যদি দেখি কাজ হয় তাহলে আসলে নেই আর কি, মেয়েদের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিই। মেয়েরা নাকি প্রচুর ফোন করছে আর ইদানিং নাকি আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। না অনেকে স্বাভাবিক 20 দিন চলতেছে, তো ওদেরকে বলেন 2 মাস পরে যোগাযোগ করতে। 2 মাস পরে, ঠিক আছে। তাহলে ডিয়ার গার্লস, আপনারা যারা আসলে শহীদুল নবীকে রিসেন্টলি ম্যারিড অবস্থায় দেখে বা তার নতুন ম্যারিটাল স্ট্যাটাস দেখে মন ভেঙে বসে আছেন, 2 মাস পরে আপনারা একটা কল দিতেই পারেন। না কারো মন ভাঙি নাই, ওদেরকে সান্ত্বনা দিয়ে রাখছি যে তোমাদের একটা সান্ত্বনা পুরস্কার আছে, তোমরা রাখো আপাতত, আমি একটু ধরো ঢাকার বাইরে আর কি। একটা ওয়ান্ডারফুল র্যাপিড ফায়ার হলো, এবং এই যে ঠোঁট কাটা জবাবের জন্য আপনাকে একটা গিফট দেয়াই যায়। Thank you. চলেন তাহলে একটা গিফট দেই দীপ্ত প্লেয়ের পক্ষ থেকে আপনার জন্য ও একটা গিফট। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দীপ্ত প্লেকে বেশি বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ, গিফটটা পছন্দ হয়েছে। চমৎকার একটা মজার আড্ডা গেল, আমার মনে হচ্ছে আড্ডাই দিয়ে যাই, তো এখন না শেষ করতে হচ্ছে, কারণ শেষ আসলে করতেই হয়। আমরা শেষ পর্যায়ে আমি এসে জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা। এই শোটা এখন ট্রেন্ডিং আছে, মানে ট্রেন্ডিং এ বলতে আমি শোটা কয়েকটা দেখেছি, এটা শোটার আমারই পছন্দের কিছু মানুষ এখানে পারফর্ম করে গেছেন, মানে আড্ডা দিয়ে গেছেন। আর আমি যখন নিজে আসলাম তখন আমার আসলে হিংসা হতো, আমি যদি যাইতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো আড্ডা দিতে পারতাম। আসলেই জায়গাটা অনেক আড্ডা মানে প্রাণবন্ত, এবং এখানে আমাকে বলা হয়েছে যে কোনো কিছু আপনি আপনার মতো করে আড্ডা দেন। আমার কাছে মনে হচ্ছে চায়ের দোকানে বসে বা সুন্দরীর সাথে একটা ফ্ল্যাটে বসে আমরা চা খেতে খেতে আড্ডাটা দিলাম। এবং থ্যাংক ইউ সো মাচ এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত, প্রডিউসার সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, এবং একটা ইউনিক প্রোগ্রাম করার জন্য দীপ্ত প্লেকে ধন্যবাদ এবং প্রডিউসার সবাইকে ধন্যবাদ, এবং এত চমৎকার একটা উপস্থাপিকা দিয়েছেন যে আমার একটু লম্বা দেখতে ভালো লাগতেছে, তাকেও ধন্যবাদ। I had a great time too. I had a wonderful time. Thank you. আমাদের দর্শক, আপনারা বুঝতেই পারলেন যে কি চমৎকার একটা মজার আড্ডা দিলাম। এরকম আড্ডাই যদি সবসময় দেখতে চান, আপনাদেরকে সাবস্ক্রাইব করে থাকতে হবে দীপ্ত টিভি এবং দীপ্ত প্লেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।